স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মিম। $1 বিলিয়ন বিশ্ব ব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। নাফি, বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে পাওয়া অর্থে পরিশোধ করা হবে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা। এর মাধ্যমে লোডশেডিং সমস্যার উন্নতি আগের থেকে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মিম। এদিকে ভোলায় আরো 5 TCF গ্যাস মজুদের খবর ঠিক নয় বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা, এবং এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। We intend to continue this strong support at a time in which Bangladesh is going through some very important reforms, and I was encouraged by the plans that the governor of Bangladesh Bank laid out, and we will discuss further how we can best support their implementation. সেন্ট্রাল ব্যাংকের স্ট্রেংথেনিং এর জন্য এই কম্পোনেন্টে বিশ্ব ব্যাংক টাকা দিবে, এবং আরও একটা বিষয় আছে যে স্টোলেন অ্যাসেট রিকভারি। এক্ষেত্রে বলা হয়েছে যে বিশ্ব ব্যাংক আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে, যাতে করে স্টোলেন অ্যাসেট রিকভারিতে আমরা সফল হতে পারি। ব্যাংকিং খাত শক্তিশালী করে গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা করবে বিশ্বব্যাংক, এবং চুরি যাওয়া অর্থ ফেরাতেও এ ব্যাপারে ব্যবস্থা নেবে তারা বলে জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কারের জন্য বিশ্ব ব্যাংকের ও এডিবির কাছে $2 বিলিয়ন সহায়তা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে ওই দুই দাতা সংস্থা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। এ খাতে সংস্কারের জন্য এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া প্রকল্প ও টেন্ডার গ্রহণ করা হবে না বলে জানান তিনি। এছাড়া দেশে গ্যাস উত্তোলনে 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। 1995 সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। এরপর একে একে 3টি গ্যাস ক্ষেত্রে 9টি কূপ খনন করা হয়। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় 2009 সালে, আর ভোলা নর্থ থেকে উৎপাদন শুরু হয়নি এখনও। সম্প্রতি গণমাধ্যমে ভোলায় আরও 5 TCF গ্যাস সন্ধান পাওয়ার কথা জানানো হয়। বলা হয় ওই গ্যাসে বাংলাদেশ চলতে পারে 5 বছর। এই গ্যাস ক্ষেত্রের বিষয়ে জানাতে বৃহস্পতিবার বিশেষজ্ঞদের নিয়ে মিডিয়ার সামনে হাজির হন জ্বালানি উপদেষ্টা। পত্রিকায় প্রকাশিত খবরটিতে তথ্যের ভুল রয়েছে বলে জানানো হয়। বলেন, ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে 5 TCF নয় 2.6 TCF গ্যাস মজুদ আছে। এখন থেকে তো এই যে মিসলিডিং ইনফরমেশন, এই যে যেমন এই ধরনের উন্মুক্ত কি আগে কখনো হয়েছে? কারণ এখন তো আমরা নিজেরা বলতেছি না, আমরা ওই জন্যই তো বলছি যে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বাপেক্সের কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি এদেশের তো এর থেকে বড় বিশেষজ্ঞ তো মানে রিজার্ভ সংক্রান্ত কিংবা গ্যাস সেক্টর সংক্রান্ত এর থেকে বড় বিশেষজ্ঞ তো আমাদের জানা মতে কেউ নেই। এত পরিমাণ গ্যাস মজুদ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। রিজার্ভ এবং রিসোর্সের মধ্যে একটা বড় তফাৎ আছে। রিসোর্সটা আসলে কোনোভাবেই ঘোষণা করার মতো কোনো কিছু না, কিন্তু সেখানে 2.6 TCF রিজার্ভ আছে বা পসিবল রিজার্ভের কথা বলা হয়েছে। ইভেন পসিবল রিজার্ভও বলা যাবে না, এটা রিসোর্স হিসাবে বলা যেতে পারে, রিজার্ভ হিসেবে বলা যাবে না। অর্থাৎ যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা সত্যি খুব আই উইল সে মিসলিডিং। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরো 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। 5 TCF গ্যাসের কথা লেখা হচ্ছে ভোলাতে, কিন্তু দিস ইজ ভেরি ভেরি মানে মিসলিডিং। কেউ যদি বলে ভোলাতে 5 TCF গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। 5 TCF এর এটা কিভাবে এই সংখ্যাটা আসলো সেটা দেখতে হবে। এটা হচ্ছে রিসোর্স, যেটা আপনি পেয়েছেন হয়তো 2 TCF, কিন্তু আপনি এটা সম্ভাব্যতা বিচার করে আপনি একটা সংখ্যা অনুমান ভিত্তিক দিচ্ছেন, এটাকে 5 পর্যন্ত দেওয়া থাকতে পারে। বাংলাদেশ এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে।
স্পট মার্কেটে প্রতি MMBTU LNGর দর $10.46। দেশের জ্বালানি চাহিদা মেটাতে পেট্রোবাংলা ও BPC বিপুল অর্থের দেনা হয়েছে, যা প্রায় 60,000 কোটি টাকা। পাওনাদারদের টাকা নিয়মিত পরিশোধ করতে না পারায় বিদ্যুৎ বিভাগের এই ঋণ আরও বাড়ছে। এ অবস্থায় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে বিদেশ নির্ভরতা বাড়াচ্ছে সরকার। সম্প্রতি বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি উপদেষ্টা বললেন, এ অর্থের সিংহভাগই চলে যাবে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে। অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে, তো আমাদের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং আমাদের অন্যান্য উপদেষ্টার সঙ্গে সব উন্নয়ন সহযোগীরা দেখা করেছেন এবং প্রত্যেকে কিন্তু একটি কথা বলছেন যে আমরা কি বলে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখবো এবং এই সহায়তার পরিমাণ বাড়াবো। দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানান জ্বালানি উপদেষ্টা। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। চাইলে চুক্তি বাতিল করা যায় না উল্লেখ করে উপদেষ্টা জানান, রেন্টার পাওয়ার প্লান্ট নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নয়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। গাজীপুরে গ্যাস সংকটে ভুগছে পোশাক শিল্প কারখানা। চাপ কম থাকায় অধিকাংশ কারখানায় সক্ষমতা অনুযায়ী উৎপাদনে যেতে পারেনি। এমত অবস্থায় অর্থনীতির চাকা সচলে পোশাক শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি শিল্প উদ্যোক্তাদের। গাজীপুর থেকে ইফতেখার রায়হানের প্রতিবেদন, ছবি তুলেছেন ফরহাদ আহমেদ বাবু। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা দেশের শিল্পের জন্য পুরনো সমস্যা। তবে হালে এ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে শিল্প উদ্যোক্তাদের। গাজীপুরে 2000-এর মতো শিল্প কারখানায় তিতাসের সংযোগ রয়েছে। এসব কারখানায় গ্যাসের চাহিদা রয়েছে দৈনিক 590 মিলিয়ন ঘনফুট, কিন্তু গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে 460 মিলিয়ন ঘনফুট। গ্যাস না পেয়ে অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে যেমন বাড়ছে উৎপাদন ব্যয়, তেমনি বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়ছে। কোনো প্রতিষ্ঠান এসব কারণ দেখিয়ে ঠিকভাবে বেতন ভাতা পরিশোধ করছেন না। অন্তর্বর্তী সরকারও শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে। সরকারের এমন আশ্বাসে পোশাক শিল্প নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন শিল্পোদ্যোক্তারা। আমরা স্বাগত জানাই যে নতুন উপদেষ্টা মহোদয় উনি যে বলেছেন যে জ্বালানিতে প্রথম প্রায়োরিটি দিবেন, সেটা আমরা মনে করি টপ প্রায়োরিটিতে দিতে হবে। সেটা অতি শীঘ্রই কীভাবে সংকটটা মোকাবেলা করা যায়, বিদ্যুৎ এবং গ্যাস, এটা ম্যান্ডেটরি শিল্পের জন্য। আমরা রিজার্ভ ভরপুর করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের শুধু জ্বালানি নিরবিচ্ছিন্ন জ্বালানি যদি আমাদের সরবরাহ করা হয়। অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে সরকারকে পোশাক শিল্পে টেকসই নীতিমালা প্রণয়নের জোরালো দাবি জানান শিল্প মালিকরা। এছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। দেখা যাচ্ছে আমি বাইরের সাথে আজকে বসে যে প্রাইসটা নেগোশিয়েট করতেছি, 6 মাস পরে আমি ওই প্রাইসে কাজটা এনে যখন প্রোডাকশানে দিচ্ছি, আমি দেখতেছি আমার কাছে কিছু নাই। দিন শেষে আমার লোন বাড়তেছে। তো এই জন্য সরকারের কাছে আমার জোরদার দাবি যে একটা পলিসি যেটা বাস্তবসম্মত, ওইরকম একটা সাস্টেইনেবল পলিসি দিয়ে দেওয়া। আমাদের যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে যে অবৈধ গ্যাস লাইনগুলো আছে, সেগুলো যদি ডিসকানেক্ট করা যায় তাহলে আমরা গ্যাসের প্রেশারগুলো আলটিমেটলি খুব ভালো পাবো। গত কয়েক দশকের ব্যবধানে রপ্তানি আয় বৃদ্ধি, লাখ লাখ নারী পুরুষের কর্মসংস্থান সহ অনেক ক্ষেত্রে অবদান রেখে চলা এই পোশাক শিল্প সচল রাখার স্বার্থে গ্যাস সংকটের সমাধান জরুরি বলে মনে করছেন শিল্পোদ্যোক্তারা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। ব্যাংকিং খাত শক্তিশালী করা ও গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা করার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া চুরি হওয়া অর্থ ফেরাতেও তারা সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেলিয়া সুলতানা। সেলিয়া, আপনার কাছে জানতে চাই, এই যে কারিগরি সহায়তার কথা বলছিলাম, কি ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে, আর চুরি হওয়া অর্থ সেগুলো ফেরাতে কিভাবে সহায়তা করবে তারা?
মূলত হচ্ছে যে এই পুরো আর্থিক খাত সংস্কারের জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে কমিটি কাজ করছে, সেখানে কিন্তু শুধুমাত্র আপনি জানেন এতগুলো ব্যাংকের ব্যাপারে কিন্তু খুব দ্রুত আসলে এবং ছোট কোনো কমিটি বা অডিট করার ক্ষেত্রেও আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ সময় এবং কি পরিমাণ লোকবল এবং কি পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট লাগবে। সবচেয়ে বেশি যে বিষয়টি রয়েছে এই যে সহায়তা, সেখানে কিন্তু টাস্কফোর্স সহায়তার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হবে বিদেশি সংস্থা বা বিদেশি বিভিন্ন ফার্মের সাথে কাজ করার ক্ষেত্রে, বিশেষ করে যদি অডিট করে আপনি এই আর্থিক খাতের স্থিতিশীলতাটি রক্ষা করতে চান, সেক্ষেত্রে কি ধরনের পরামর্শ প্রয়োজন, বিশেষ করে অন্যান্য যে দেশগুলো রয়েছে সে দেশগুলো আসলে কিভাবে তাদের নিজেদের যে সমস্যা সেটি থেকে নিজেদেরকে উত্তরণ করতে পেরেছেন। অর্থাৎ এটি কিন্তু একটি বিশাল কাজ। শুধুমাত্র টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং সেটি খুব দ্রুতই আসলে এই বিষয়ে রিপোর্ট দিয়ে দিবে তা নয়, সেক্ষেত্রে কিন্তু কারিগরি সহায়তার কথা বলা হয়েছে, যে সেক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে চায়। সেক্ষেত্রে যে $1 বিলিয়ন যে ডলারের কথা বলা হয়েছে, সেখানে বেশ কিছুটাই অঙ্ক কিন্তু চলে যাবে বাজেট সাপোর্ট এবং অন্যান্য বিষয়ে যেমন নীতি সহায়তাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে কারিগরি সহায়তা এবং বিভিন্ন যে অডিটগুলো হবে, বিভিন্ন যে সংস্কারগুলো হবে, সে বিষয়গুলোর কথা কিন্তু তারা বলছেন। তবে বাংলাদেশ ব্যাংক থেকে যে বিষয়টি বলছে যে আর্থিক খাত থেকে যে অর্থ আসলে, যে সম্পদ আসলে বেহাত হয়ে গেছে, অর্থাৎ আপনি বলতে পারেন সেখানে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা বা বিভিন্ন বিষয়গুলোর জন্য যে সহযোগিতাগুলোর প্রয়োজন হবে, সেই সহযোগিতাগুলোও কিন্তু এই অর্থ থেকেই কিন্তু ব্যয় করার বিষয়টি তারা চিন্তা করছেন। কারণ আপনি জানেন যে 8-10টি যে ব্যাংক আসলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, সেখানে কিন্তু তারল্য সংকটেই কিন্তু পড়ে গিয়েছিল ইসলামীপন্থী প্রায় 8-10টি ব্যাংক। সেই জায়গায় কিন্তু এই অর্থ ফেরত নিয়ে আসা এবং বিভিন্ন খাতে এই অর্থগুলো আটকে রাখা এবং সম্পদ থেকে এই অর্থ ব্যাংকে ফেরত নিয়ে আসা, সব কিছু মিলে কিন্তু এটি একটি বিশাল কর্মযজ্ঞ। সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে এবং সেই জায়গাটি যেন খুব দ্রুত আসলে সমাধান নিয়ে আসতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বলেছে যে কিছুটা স্বস্তিতে আসতেই কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছরের মতো সময় লাগবে। অর্থাৎ এই সময়টির মধ্যে আসলে পুরো আর্থিক খাতে কিভাবে কাজ হবে সেটি কিন্তু একটি বিষয়। এছাড়া এই যে লোনটি রয়েছে সে বিষয়ে যদিও সুদের হার নিয়ে কোনো কথা হয়, তবে আন্তর্জাতিক যে মান রয়েছে সে মান অনুযায়ী হচ্ছে সুদের হার নির্ধারণ করা হবে, এরকমই কিন্তু আশ্বস্ত করছে আমাদেরকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাংক কর্তৃপক্ষ। তারা বলছেন যে সুদের হার নির্ধারণ বা বিষয়গুলো আন্তর্জাতিক মানে হবে, অন্যান্য দেশ যেভাবে পায় সে বিষয় হিসেবেই পাবে। তবে বাংলাদেশের জন্য বিশেষ চ্যালেঞ্জ থেকে যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে কি ধরনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ব্যাংক এগোতে চায় আর্থিক খাত সংস্কার নিয়ে, এবং এই তারল্য যে সংকটগুলো রয়েছে বিভিন্ন ব্যাংকের, এই ঋণের অর্থ থেকে তাদেরকে এই জায়গায় কোনো সহায়তা করা হবে কিনা, নাকি পুরোটাই আসলে কারিগরি জায়গায় ব্যয় করা হবে, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। সেটি হয়তো আগামী যখন এই বিষয়গুলো নিয়ে চুক্তি হবে, এই ঋণের বিষয়টি ছাড় আসবে, তখনই কিন্তু এই পরামর্শ এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু সামনে আসবে, তখনই কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারবো। এছাড়া অন্যান্য যে বিশেষ করে সংস্কারগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বলেছে যে তারা এই বিষয়গুলো তারা দেখবেন এবং খুব দ্রুত আসলে যে সমস্যাগুলো সংজ্ঞা করার ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু তারা সমাধান করবেন। এই ছিল মূলত আমার কাছে আজকে মতিঝিল ব্যাংক পাড়ায় সর্বশেষ। মতিঝিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। ব্যাংক খাত সংস্কারের অন্তর্বর্তী সংস্কারে নেওয়া পদক্ষেপে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এই কথা জানান তিনি। এখানে অর্থ উপদেষ্টা জানান চলতি অর্থ বছরের জন্য প্রায় $2 বিলিয়ন বেশি সহায়তা দেবে সহযোগী সংস্থাটি। এই অর্থ বাজেট সহায়তার পাশাপাশি বড় প্রকল্প ও জ্বালানি খাতে ব্যবহার করা হবে। এছাড়া বন্যার পরবর্তী পুনর্গঠন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংক কাজ করবে বলে জানানো হয়। বৈঠক শেষে সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধান জানান এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পুনরুদ্ধারের এই সময়ে বিশ্বব্যাংক পাশে থাকবে। This is an important time for the country. I was pleased to hear from the advisor on the plans for structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue. And we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, they are very positive এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি কি সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে ওরা বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা
গণপিটুনির শিকার হয়ে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়, আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনি দেবার পর গেল রাত 12টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ও আশুলিয়া কাঠগড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। ছাত্রলীগ করলেও কাউকে আঘাত করা যাবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মব জাস্টিস হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠিত মব জাস্টিসের তীব্র প্রতিবাদ জানায় সমন্বয়করা। তারা বলেন, অন্যায় করলে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এ সময় নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলেই তাকে মারা যাবে, এটা বৈষম্য ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত মব জাস্টিস ও নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচি হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন হাসিব বিল্লাহ, তার কাছে জানবো সবশেষ। হাসিব, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কি বলছে জানাবেন। নাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে একজন ভবঘুরে যুবক তোফাজ্জল হোসেনকে চুরির অভিযোগে হত্যা করা হয়, মেরে পিটিয়ে হত্যা করা হয়, সেটার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে, প্রক্টোরিয়াল টিম। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এই যে ফজলুল হক মুসলিম হল, এই হলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হলের এই প্রভোস্ট কক্ষে ভেতরে আপনি দেখছেন যে এই প্রভোস্ট কক্ষের এখানে প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকদের সমন্বয়ে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সদস্যের কমিটির শিক্ষকরা তাদের এই হলের ছাত্রদের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন একের পর এক যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা করছেন তারা। জানিয়ে রাখি, গতকাল দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একদল শিক্ষার্থী এই হলের পাশের যে খেলার মাঠ সেখানে ক্রিকেট খেলছিলেন এবং তারপরে সেটি সন্ধ্যার দিকে কেউ কেউ অভিযোগ করেন তাদের মোবাইল, একসঙ্গে কয়েকটি মোবাইল চুরি হওয়া গিয়েছে। এরপরেই পাশেই একজন দাঁড়ানো থাকতে দেখে একজন যুবক, সেই তোফাজ্জল হোসেন, তিনি মূলত ভবঘুরে যুবক, মাঝে মাঝে এই এলাকায় আসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই তাকে চেনেন। তারপর তাকে সন্দেহ করা হয় এবং তারপরে শিক্ষার্থীরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে নিয়ে আসেন। তারপর তাকে পিটিয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য আদায় করার চেষ্টা করেন। যদিও তিনি স্বীকার করেননি যে তিনি এই চোরের সঙ্গে জড়িত, কিন্তু তবুও তারপরও তাকে বাধ্য করা হয়েছে এবং এরপরে আরেকটি এক্সটেনশনাল যে ভবন, সেই ভবনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও তাকে মানে পেটানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে এবং তারপর তাকে আবার এক পর্যায়ে তাকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাকে খেতে দেওয়া হয়েছে। তারপর আবার তাকে এই হলের মূল ভবনের এখানেও তাকে মারধর করা হয়েছে এবং তাকে জোরপূর্বকভাবে তার কাছ থেকে মারতে মারতে এক সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। সেই ঘটনারই এখন তদন্ত চলছে। নাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিং ব্যাক জাস্টিসের কর্মসূচির বিষয়ে জানাতে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানান তিনি। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যারা দোষী এবং প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করে মামলা দায়ের করা উচিত। আপনাদের কাছে আমার অনুরোধ,
শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগরী এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত এরা, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া পৃথক মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। গেল 13 আগস্ট সদরঘাট থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সে সময় তাদের সাথে জব্দ করা হয় বিদেশি মুদ্রা ভর্তি ব্যাগ। পরে এ নিয়ে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে কোতোয়ালি থানায় দায়েরকৃত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমরা আদালতে শুনানি করে বলেছি যে এই ব্যাগটা যে তাদেরই ব্যাগ ছিল, এরকম কোনো নমুনা ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছে কিনা, সেটাও তারা বলেছে না, এরকম নমুনা কোনো পাওয়া যায় নাই। এবং তারা যে জব্দ তালিকা দেখিয়েছে, এরা এই জব্দ তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। পরে দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে রিমান্ড চেয়ে পুনরায় আদালতে তোলা হয়, কিন্তু অন্য মামলায় রিমান্ড চলার কারণে আবেদন খারিজ করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। তারা কয়েকটি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল। ওই ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবং এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং সেই মামলায় আজকে দুজনকে এই আদালতে উপস্থাপিত করা হয়। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে শাহজাহানপুর থানায় দায়েরকৃত রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মামলায় 2 পুলিশ সদস্যকে 2 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে লিখিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রকাশ করেছেন। এর আগে গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রয় করে সেগুলো দেখাশোনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানার করা রিট আবেদনের শুনানি শেষে দেওয়া ওই রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ ওই গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়। এছাড়া কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিএনপির মহাসচিব বলেছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যেসব এলাকায় দেয়া প্রয়োজন সেসব এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন কাজ হবে না। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত আন্দোলনে
শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, ৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সাথে, আর ২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সাথে। স্বৈরাচারী হাসিনার আমলে দেশের ৭০০ বেশি মানুষকে গুম করা হয়েছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। এ সময় আন্দোলনের ঠাকুরগাঁওয়ে 4টি শহীদ পরিবার ও 29 জন আহত সদস্যকে 15 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। এখন দুপুরে এরপর জানিয়েছে আরেকটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সারা দেশে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সিউল আহমেদ। সিউল, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তো বাড়ছে, কি বলছে চিকিৎসকরা? নাফি, আসলে ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর মহাখালীতে, যেটি আসলে কোভিড হাসপাতাল হিসাবে ছিল, এখন আসলে ডেঙ্গু হাসপাতাল হিসাবে কিন্তু এটি পরিচিত। এবং এখানে কিন্তু যে রোগীর সংখ্যা কিন্তু ঠিক বাড়ছে বলা যাবে না, তবে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে কিন্তু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এখন আসলে মৌসুম শুরু হয়নি ডেঙ্গুর, সে তুলনায় রোগীর সংখ্যা যে খুবই বেশি সেটা বলা যাচ্ছে না। তবে চিকিৎসকরা বলছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে এবছর কিন্তু বন্যা এবং যে অতিবৃষ্টি সেটি কিন্তু যে ডেঙ্গুর মৌসুমের কিন্তু কিছুটা আগেই শুরু হয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহিলা রোগীর সংখ্যা বেড়েছে, যারা আসলে অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে এবার যারা ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন তাদের যে লক্ষণগুলো সেটিও কিন্তু আসলে অন্যান্য যে ডেঙ্গুর লক্ষণ সেগুলোর মতো অনেকটা, তবে বেশিরভাগই হচ্ছে দ্বিতীয়বারের মতো ভর্তি হচ্ছে। অর্থাৎ এটা আসলে বলছে যে যারা দ্বিতীয়বারের মতো ডেঙ্গু রোগী হিসেবে ভর্তি হচ্ছে সেই রোগীর সংখ্যাগুলো কিন্তু এবার তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ প্রথমবারই ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে এরকম রোগীর সংখ্যা অন্যান্য বারের চেয়ে মহাখালীতে এবার আসলে কম। এবং তারা বলছেন যে অতিবৃষ্টি যেহেতু হয়েছে এবং সেটি প্রায় শেষের দিকে, এবং বৃষ্টির শেষে যেই পানি জমে আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু আসলে এই যে ডেঙ্গুর যে বাহক যে এডিস মশা সেটির যে লার্ভা সেখান থেকে কিন্তু তৈরি হচ্ছে। এবং যার কারণে তারা বলছেন যে এই অতিবৃষ্টি এবং বন্যা শেষ হয়ে যাওয়ার পর যেখানে পানি জমে থাকতে পারে সেই জায়গাগুলো যেন একটু ভালোভাবে বাসায় যারা থাকছেন তারা যেন দেখেন, কিংবা আশেপাশে যারা আছেন সেই জায়গাগুলো যেন সবসময় পরিষ্কার রাখা হয়ে থাকে। এবং যে সকল উপসর্গ নিয়ে তারা এখানে ভর্তি হচ্ছেন তার বেশিরভাগই হচ্ছে তারা বমি কিংবা বমি ভাব এবং উচ্চ রক্তচাপ, একই সাথে তাদের হালকা মাঝারি ধরনের জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন। সেই জ্বরের সাথে কিন্তু শরীর ব্যথাও আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে এই সিমটমগুলো তারা দেখছেন তাদের মধ্যে। এবং একই সাথে তারা কিন্তু ডিসেন্ট্রি কিংবা পাতলা পায়খানার যে সেটিও কিন্তু আমরা শুনেছি যে সেই লক্ষণগুলো কিন্তু আমরা অনেক বেশি দেখতে পেরেছি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে ওয়ার্ডে আমি আছি, যে ফ্লোরে আছি, সেখানে 65 জনের মতো রোগী আছে। তবে সেটি আসলে প্রতিদিনই আসতে যাচ্ছে, যার কারণে নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না যে রোগীর সংখ্যা কত। নাফি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সিউল আহমেদ। দেখছেন এখন দুপুর। শুধু ঢাকা শহরে মাসে প্রায় 41 কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 শতভাগ বাস্তবায়ন ও দেশে পলিথিনের ব্যবহার বন্ধ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে ঘোষণা, 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন ক্রেতাদের দেয়া যাবে না। আরো জানাবেন জাবেদ আব্দুল্লাহ। চিরসবুজ বাংলার অকৃত্রিম বন্ধু সোনালী আঁশ পাট একসময় নদীমাতৃক দেশ জুড়ে যেদিকেই তাকানো যেত সেদিকেই ছিল সবুজ পাটক্ষেত। এ যেন বাংলার শতবর্ষের ঐতিহ্য।
পরিসংখ্যান বলছে দেশে পাট শিল্পের জন্য প্রয়োজন হয় ৭০ লাখ বেল কাঁচা পাট, আর গৃহস্থালী ব্যবহারের জন্য ৫ লাখ সহ মোট ৭৫ থেকে ৮০ লাখ বেল কাঁচা পাট দরকার। বর্তমানে এ চাহিদার নিরিখে দেশে ১০ লাখ বেল পাট কম উৎপাদন হয়। সম্প্রতি পরিবেশ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পাটের ব্যবহার বাড়ানো হবে এবং বন্ধ হবে পলিথিন। আর এ কারণে অন্তর্বর্তী সরকারের পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তে ঘুরে দাঁড়াতে পারবে পাট শিল্প। সংস্কারের প্রবাহ যখন সব ক্ষেত্রে চলমান, তখন অনেকেই আশা করছেন তার ছোঁয়া লাগবে বিষাক্ত পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারের ওপর। সাধারণ মানুষ এ ব্যাপারে বলছেন এমন পদক্ষেপ বাস্তবায়ন হলে তা হবে এ সরকারের জন্য মাইল ফলক। প্লাস্টিক দ্রব্য এখানে আমি হাইজেন মনে করছি না। এটা সরকারের যে উদ্যোগটা নিয়েছে বর্তমান সরকার, আমি সেটাতে পজিটিভলি নিচ্ছি। মানুষ একটু ক্যারি করতে পারে সেই ধরনের কোনো ব্যাগ যেন তারা আমাদের প্রোভাইড করে। করছি যে ভালো ডিসিশন, কারণ পলিথিন তো পরিবেশের জন্য অনেক হার্মফুল। সো সেক্ষেত্রে ডিসিশনটা ভালো করেছে সরকার। অপরদিকে বিক্রেতারা জানান অভিযান চালাতে হবে কারখানাগুলোতে, তবে বিকল্প কিছু বের না করে এমন সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো মেন জায়গা বন্ধ করে দিলে তো আর আমরা পাবো না, আমরা বিক্রিও করতে পারবো না। নোটিশ করে নিছে, কিন্তু এটার উপরে হেরা বলতেছে এটার বিকল্প কিছু বের করবো আমরা, কিন্তু বিকল্প কিছু বের তো করতেছে না। পলিথিন সবাই ব্যবহার করে, বাসা বাড়িতে সবাই, আমিও ব্যবহার করে। বাংলাদেশ সহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই পলিথিনের ব্যবহার নিষিদ্ধ রয়েছে। বিশ্বব্যাংকের এক পরিসংখ্যান বলছে এই শহরের ৬৪% মানুষ পলিথিন ব্যাগ ব্যবহার করে থাকেন। আর এই পলিথিন ব্যাগ ১০০ বছর পরও মাটির সঙ্গে মিশে যায় না। এই পণ্যটি অপচনশীল একটি কঠিন পদার্থ। এতে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বিশাল হুমকি স্বরূপ। আর এই ব্যাপারে বস্ত্র ও পাট উপদেষ্টা জানান শিল্পকে রক্ষায় পাটের বহুমুখী বাজার সৃষ্টি করতে হবে। বিদেশ থেকে কিছু আনতে হচ্ছে না, এখানে উৎপাদন হচ্ছে, সেটাকে সেলাই করে সুতাও এখানকার পাটেরই সুতা। সো দেয়ারফর দ্য 100% দেশীয় প্রোডাক্ট। সোনালী ব্যাগ আমরা এখন পর্যন্ত এক্সপেরিমেন্টেড আছি, একটা দেখানোর সাথে সাথে সুইস অ্যাম্বাসেডর খপ করে নিয়ে গেল 5-6টা, বললো এটা কখন পাওয়া যাবে। অ্যাজ ইফ মানে ওটা যদি তৈরি থাকতো তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সুইজারল্যান্ডে এক্সপোর্ট করতে পারতাম। বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 শতভাগ বাস্তবায়ন করতে হবে। সে সঙ্গে সুপার শপে পলিথিনের ব্যবহার বন্ধ নিশ্চিত করা হবে। 19টি পণ্যের মোড়কজাত করা হবে পাট দিয়ে। এটা বাধ্যতামূলক করে আইন করা হয়েছিল 2010 সালে। ওই আইনটা এখন বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আদালতে গিয়ে মামলা করে প্রায় 40টির মতন মামলা করে এই আইনটা বাস্তবায়নের পথে বাধার সৃষ্টি করা হয়েছিল। এখন যেহেতু আদালতের রায় চলে এসছে, এখন এটা বাস্তবায়নের সময় এসছে। স্থানীয় ও বৈদেশিক বাজার থেকে 2021-22 অর্থবছরে 1207 কোটি টাকা আয় হয় পাট থেকে। 2024-এর জুন মাস পর্যন্ত এ খাত থেকে আয় হয় 2006 কোটি টাকা। বৈদেশিক পাটের চাহিদার 58% উৎপাদন হয় বাংলাদেশে। চলতি বছরে দেশে প্রায় 7,64,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা আরও কমিয়ে আনা, পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ সহ নানা বিধি আরোপের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। এতে বড় লোকসান গুনতে হতে পারে শিক্ষা খাতে। তবে সরকারের মন্ত্রীরা বলছেন বেকারত্বের হার সহ অর্থনৈতিক সংকট দ্রুত সমাধানে কাজ করছেন তারা। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাচ্ছেন বিস্তারিত। আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার ঘোষণা করা হয় নতুন বেশ কিছু বিধিনিষেধের, যার মধ্যে একটি আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা আরও কমিয়ে আনা। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই জানানো হয় বিদেশি শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার প্রায় 35% কমিয়ে আনা হবে। 2025 ও 26 সালে আরও 10% শিক্ষার্থী কম আনার ঘোষণা দেওয়া হয়েছে নতুন করে।
9 মাস আগেও মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কম ছিল। এবার তাদেরও আনা হবে এই ভিসা ক্যাপ বা হ্রাসকরণের আওতায়। 2024 এবং 2025-এ মাস্টার্স এবং পিএইচডি গ্র্যাজুয়েটদের ক্ষেত্রেও প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার প্রযোজ্য হবে এবং তারাও নির্ধারিত ক্যাপের ভিতরে থাকবে। যদিও সরকার বলেছে যে টোটাল ক্যাপের 12% এই 2 শ্রেণীর জন্য নির্ধারিত থাকবে। নতুন নিয়ম অনুযায়ী আগামী বছর সারা বিশ্ব থেকে কেবল 4,37,000 শিক্ষার্থী আসবে কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। 1 বছর মেয়াদী মাস্টার্স যারা করবেন তাদের স্বামী বা স্ত্রী কানাডায় এসে ওয়ার্ক পারমিট পাবেন না, অন্তত 16 মাসের প্রোগ্রাম হতে হবে। And we make it harder for people to come in because Mark and I and our government want those jobs to go to Canadians. We want them to go to people who live here. We want them to go to students. We want them to go to newcomers. We want them to go to people who want to take those jobs. And so we're working hard every day to make sure there's more jobs for Canadians. We're seeing a slight increase in unemployment, which is a natural result of the high interest rates, which are also coming down. 1 নভেম্বর থেকে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট আবেদনকারীকে ভাষাগত দক্ষতা প্রমাণে IELTS CLB 7 থাকতে হবে। এছাড়া অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার 5% করা হবে, বর্তমানে যা 6.05%। শরণার্থী হতে আবেদন যারা করছেন তাদের বিষয়েও কঠোর হচ্ছে কানাডা সরকার। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। আরজিকর কাণ্ডে গেল 14 আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। তদন্ত কাজে সহযোগিতা করার জন্য তাকে ডাকা হয়েছে বলে দাবি তার আইনজীবীর। হামলাকারীদের হাতে মীনাক্ষীর DYFI দলের পতাকা দেখা গেছে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভাঙচুরের ঘটনায় জড়িতদের পুলিশ চেনে দাবি বলে করেছিলেন মীনাক্ষী। এসব ঘটনা আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য এবার মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এদিকে শোকজের যথাযথ জবাব না পাওয়ায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিল। কালীঘাটের পর নবান্নে দফায় দফায় বৈঠকের পরও সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।